ঈদে তো আসলে অনেক ব্যস্ততা থাকে, অনেক কাজ থাকে এবং ঈদের হয়তো আগে একদম শেষ মুহূর্ত পর্যন্ত শুটিং থাকে। ছিল। তো তারপরে হয়তো আসলে ট্যুরে যাওয়ার প্রস্তুতি নেয়া, প্রিপারেশন নেয়া সেটা আসলে হয়তো হয়ে ওঠে না সেভাবে। কুরবানি ঈদে আরও হয় না, কারণ কুরবানি ঈদের ব্যাপারটা হয় কি, ধরেন আহ, ঈদের চাঁদ রাতের আগ পর্যন্ত হচ্ছে ধরেন এই শুটিং থাকে, তারপর গরু কিনা নিয়ে একটা দৌড়াদৌড়ি পেরেশানি থাকে। থাকে, তারপর ওইটা করার পর হচ্ছে আবার কষাইয়ের একটা ঝামেলা আছে, কষাই টসাই কেমনে কি সকালবেলায় গরু কাটার পর হচ্ছে আবার আপনার মাংস বিভিন্ন জায়গায় দিয়ে আসতে হয়, এই করতে হয়। তো মোটামুটি আমাদের জন্য মানে, আর আমি যেহেতু থাকি পুরান ঢাকায়, তো এই ব্যাপারটা একটু ভালো করেই করা হয়। চলুন দর্শক ফিরে যাই আমাদের আজকের অতিথি অভিনেতা সিয়াম নাসিরের কাছে। আবারও ফিরে এলাম। বলছিলাম যে চলচ্চিত্র, নাটক সবকিছু নিয়ে আসলে অনেক ব্যস্ততা চলছে, কিন্তু একদম ব্যক্তিগত জীবনে যদি বলি, সিয়াম নাসির আসলে এই মুহূর্তে কি ভাবছে? এই মুহূর্তে ভাবছি হচ্ছে একটু বিদেশে ট্যুর দিতে চাই। হ্যাঁ, ওইটা নিয়ে একটু প্ল্যান করতেছি। আচ্ছা, ট্যুরটা কিরকম হতে পারে? অবশ্যই সোলো ট্যুর। সোলো নাকি ব্যাচেলার? হ্যাঁ, না ব্যাচেলার না, সোলো ট্যুর ইজ দ্য বেস্ট ট্যুর। শুটিং এর কাজেও তো বিভিন্ন সময় বিভিন্ন দেশে যাওয়া হয় যাওয়া হয়। নিশ্চয়ই। তো সেগুলোর অভিজ্ঞতা কেমন হয়? আসলে ঘোরাঘুরিটা কি ওভাবে করে করা যায়? ওইটা খুব টাফ, মানে যারাই যায় এক্সপিরিয়েন্স একটু জিজ্ঞেস করে নিয়েন। খুব কষ্ট ওইখানে, ধরেন নিজের মেকআপ নিজে দেওয়া, নিজের ব্যাগ নিজে ক্যারি করা, তারপর হচ্ছে আপনার ওই যে আমাদের যে ল্যাপেল থাকে, বোম থাকে, ওইটা ধরা, তারপর হচ্ছে আপনার কি বলে একটু এডির কাজ করা, কারণ সবাই তো এত বড় টিম নিয়ে তো যাওয়া যাওয়া যায় যায় না। না। তো সেইখানে অনেক আছে, তারপর হচ্ছে আর্লি মর্নিং উঠতে হয়, উঠা তারপর হচ্ছে একদম লেট, মানে ঘোরাটা হয় না, ঘোরা বাদে মজাটা বাদে সবই হয়। মানে এক কথায় কাজটাই হয়, বরং কাজ আরো 2-3 জনের কাজ পারলে বেশি করতে বেশি হয়। করা হয়। আর তারপরে যদি ধরেন কেউ ব্যক্তিগতভাবে 2-3 দিন থাকে, কিন্তু চিন্তা করে, আমি একবার ছিলাম, ভালো কথা বলছেন, তো ধরেন নেপাল গেছিলাম আমরা সবাই একসাথে। তো আমাদের 2 তারিখে শুটিং শেষ, 3 তারিখে সবাই চলে যাচ্ছে। আমি পাকনামি করে বলছি কি না, আমি 7 তারিখে যাব, 3 দিন ঘুরবো। তখন মনে হচ্ছিল কি জানেন, মানে একটা ট্রলি শট হচ্ছে, আমি দাঁড়ায় আছি, হ্যাঁ, সবাই আমাকে সি অফ মানে করতেছে, বাবাই বাবাই, আর আমার চোখ দিয়ে টপ টপ পানি পড়তেছে, ভাই কেউ নাই, একা, কোথায় যাব, কি করব, কালকে সবাই ছিল, এতদিন ধরে দেশের বাইরে, মানে ভালো লাগে নাই, তখন আসলে মন মনটা খারাপ খারাপ হয়ে লাগে। গেছে। কিন্তু এমনি একা গেলে সেটার ক্ষেত্রে আসলে সোলো সেটা ট্রিপটা ধরেন পছন্দ। হয়ে যায়, ধরেন আবার অনেক সময় ফ্রেন্ডরা, ধরেন লাস্ট বার গেলাম, ওরা ফ্রেন্ডরা জয়েন করলো, এটা একটা গ্রুপ হয়ে যায়। আর প্লেনে গেলে তো ধরেন এমনি আমার মতো পাবলিক আর অনেক আছে, ওইখানে তো দেশি ভাইটা ও মজা হয়। ঈদে তো আসলে অনেক ব্যস্ততা থাকে, অনেক কাজ থাকে এবং ঈদের হয়তো আগে একদম শেষ মুহূর্ত পর্যন্ত শুটিং থাকে। ছিল। তো তারপরে হয়তো আসলে ট্যুরে যাওয়ার প্রস্তুতি নেয়া, প্রিপারেশন নেয়া সেটা আসলে হয়তো হয়ে ওঠে না সেভাবে। কুরবানি ঈদে আরও হয় না, কারণ কুরবানি ঈদের ব্যাপারটা হয় কি, ধরেন আহ, ঈদের চাঁদ রাতের আগ পর্যন্ত হচ্ছে ধরেন এই শুটিং থাকে, তারপর গরু কিনা নিয়ে একটা দৌড়াদৌড়ি পেরেশানি থাকে। থাকে, তারপর ওইটা করার পর হচ্ছে আবার কষাইয়ের একটা ঝামেলা আছে, কষাই টসাই কেমনে কি সকালবেলায় গরু কাটার পর হচ্ছে আবার আপনার মাংস বিভিন্ন জায়গায় দিয়ে আসতে হয়, এই করতে হয়। তো মোটামুটি আমাদের জন্য মানে, আর আমি যেহেতু থাকি পুরান ঢাকায়, তো এই ব্যাপারটা একটু ভালো করেই করা হয়। একটু ভালো মতো তো একটু আমাকে কি একটু বলতে পারেন যে এই সারা দিন কাটাকাটি, কোরবানির কাজ টাজ করার পর একদিনে সর্বোচ্চ কত কেজি মাংস খাওয়া হয়েছে? এটা তো ধরেন মানে কোনো না, মানে পুরান ঢাকার মানুষ যেহেতু, না না ওইটা বিরিয়ানি না, হাড়ি ধরে খাওয়া বা না, মাংস। এইগুলি মানে কি বলবো, এটা আসলে সত্য না, মানে এটা হয় না, মানে যেটা বলতেছেন এটা হয় না, মানে আর আসলে আমাদের কাছে এই খাবারগুলা, মানে বিশেষ করে আমার কাছে এখন ভালো লাগে না, কারণ এক জিনিস কত। কোরবানি ঈদে বেশ কিছু নাটকের কাজ গেছে, আমরা আবার কাজের প্রসঙ্গে ফিরি। রোজার ঈদেও বেশ কিছু কাজ গেছে, একটু কাজগুলো সম্পর্কে শুনি। নিজের কাজগুলো নিজের দেখা হয়েছে কিনা, চরিত্রগুলো কেমন ছিল? হ্যাঁ, কয়েকটা কাজ দেখা হয়েছে, আলহামদুলিল্লাহ ভালোভাবেই কাটলো। কি কি কাজ এসেছিল? আমার এবার প্যারাডাইস নামে একটা নাটক আসলো, তারপর হচ্ছে বাংলা ভীষণ এমন একটা 7 পর্ব গেছে, ওইটা নামটা ভুলে গেছি। তারপর একটা ভাত
নামে একটা কাজ করলাম, আরও কয়েকটা কাজ আমার এবার ঈদে গেছে আর কি। দর্শকদের কাছ থেকে কোন কাজটার জন্য সব থেকে বেশি ফিডব্যাক পেয়েছেন? প্যারাডাইসে পাচ্ছি, ভাতে পাচ্ছি, তারপর সাত পর্ব কয়েকটাতে পাইছি, তো আলহামদুলিল্লাহ খারাপ না। রোজার ঈদে তার আগে? রোজার ঈদে অনেকগুলো কাজ গেছে। আমরা যেহেতু বেসিক্যালি ক্যারেক্টার আর্টিস্ট বা আমরা চরিত্র অভিনেতা, তাহলে আমরা যেইটার ভিতরে মেন কাস্ট হিসেবেও কাজ করি, সেটাও একটা ক্যারেক্টার ক্যাবিয়ার আমরা প্লে করি। ধরেন একটা জুতা চোরের ক্যারেক্টার করতেছি, ওর উপরই গল্প, তো ধরেন, বাট ও তো ধরেন মানে ইজ নট এ হিরো। তো রোজার ঈদেও ভালোভাবেই গেছে আলহামদুলিল্লাহ, কোনো ভালোই, এবারে আমাদের কাজটা রেগুলারই থাকে, যেহেতু আমাদের একটু তাছাড়া আমাদের তো শুধু নট অনলি নাটক না, ফিল্মের শুটিং থাকে, ওভিসি থাকে, টিভিসি থাকে, হ্যাঁ ওপেনিং থাকে। এখন ওটিটিতেও অনেক ব্যস্ততা যাচ্ছে। হ্যাঁ, ওটিটির হাইপটা একটু কমে আসছে এখন, অনেক মানে ওরকম ভাবে, যেমন কিছুদিন আগে 1-1.5 বছর আগে ওটিটির একটা আওয়াজ ছিল, ওইটা এখন ওইভাবে নাই। বাট এখন মোটামুটি ওভিসিটা আমার বেশি করা হয়, ওভিসি টিভিসি এগুলি করা হয় বেশি। আপনার করা, আপনার পছন্দের কোনো চরিত্র, সেটা ওভিসি টিভিসির কথাই যদি বলি, কোন চরিত্রটা আপনি খুব করতে স্বাচ্ছন্দ্য বোধ করেছেন বা খুব আনন্দ পেয়েছেন? আমার করা অনেকগুলা কাজই আছে, ধরেন এগুলি আমার কাছে ভালো লাগে। আমি একটা কাজ করছিলাম ফাও গার্ল, ওইটা আমার খুব ভালো লাগছে, একটু লাইক ছিল মানে একজন একটা এজের মানে এজেস একটা লোকের কাজ করছি, মানে একটু সুগার ড্যাডি টাইপের, ওইটা ভালো লাগছে। তারপর হচ্ছে গোলমাল একটা কাজ করলাম নিলয় ভাইয়ের সাথে, ওইটা ভালো লাগছে। কিছু কাজ আছে ভালো লাগার, কিছু কাজ আছে। এর বাইরে চলচ্চিত্র নিয়েও তো এখন বেশ ব্যস্ততা যাচ্ছে, আমরা দেখছি আপনি বিভিন্ন জায়গায় ইন্টারভিউ, প্রমোশন, সেগুলো নিয়েও একটু ব্যস্ততা রয়েছে। তো সামনে যে চলচ্চিত্র দুটো আসতে চলেছে, তাই তো? একটু সেগুলো সম্পর্কে শুনি। একটা হচ্ছে প্রেম বিলাস, এটা হলো আমার ফ্রেন্ড, ইউনিভার্সিটি ফ্রেন্ড আকিবের ডিরেকশনে, এটা হচ্ছে শ্যামল মাওলা ভাই হিরো। আরেকটা হচ্ছে শিরোনাম, অনেক বিশ্বাস, এটা হিরো হচ্ছে নীরব ভাই। আর আপকামিং কিছু কাজ করতেছি, আদর আজাদ আছে, অপু দিয়ে আছে, তারপর ওইটার নাম হচ্ছে রিভেন্স মেবি। আরেকটা হচ্ছে ঢাকায়া দেবদাস, ওইটা আদর আজাদ, আর হচ্ছে বুবলি আপু আছে। তো ওইগুলো শুটিং মানে হচ্ছে, অর্ধেক হয়ে থেমে আছে, আবার হবে। আর এমনি মুভি সামনে রিলিজ পাবে হচ্ছে অক্টোবরে একটা, আরেকটা হচ্ছে আগস্টে মেবি শিরোনামটা হয়ে গেছে। এই তো শুটিং এর কাজ, এডিটিং সবকিছু শেষ? হ্যাঁ, ডাবিং সব করা হয়ে গেছে, এখন জাস্ট ওদের যেই কাজগুলি আছে ওরা মানে কালার টালার যা বসাবে, কারেকশন করবে, উপরে সেন্সরে দিয়ে দিবে আর কি। তো এই চলচ্চিত্র নিয়ে আসলে আপনি কতটা আশাবাদী এই সময়? আমরা জানি যে ঈদ কেন্দ্রিক চলচ্চিত্রর একটা উৎসব হয়, এর বাইরেও সারা বছর জুড়ে তো আসেই। তো আপনার চলচ্চিত্র নিয়ে আপনি কতটা আশাবাদী? এটা যদি বলতে চাই, তাহলে ধরেন আপনার যদি সিডি ক্যাসেট তো মনে হয় দেখছেন আপনি, অবশ্যই। ক্যাসেটও তো দেখছেন, হ্যাঁ। এখন নাই কেন? এখন কিনেন না কেন সিডি? সময় বদলে গেছে, না কেন কিনেন না, মানে এক্সাক্ট অ্যান্সার দেন। পাওয়া যায় না, ডিজিটাল মাধ্যম এসছে তাই। ডিভাইস নাই, আচ্ছা। আপনার ডিভাইসটা নাই, আপনি এটা কিনা বাজাবেন কই? ডিভাইসটা তো লাগবে। তো আমাদের এই চলচ্চিত্র, আমি রিসেন্টলি চলচ্চিত্র শিল্পী সমিতির মেম্বারও হয়েছি, মানে এবার 38 জন মনে হয় নিচে, ওর ভিতরে আমি একজন। তো আমার কাছে ধরেন অনেকে বলতেছে কি সিনেপ্লেক্স, বাট আমার কাছে আমি মনে করি কি, চলচ্চিত্রর সব থেকে মানে মেইন অডিয়েন্সই হচ্ছে মেস পিপল, যারা ধরেন আপনার সাধারণ কর্মজীবী মানুষ, যেমন যে লোকটা রিক্সা চালায় বা বাবুবাজারে ধরেন আপনার ছোটোখাটো কাজ করে বা মাল আনা নেওয়া করে, কাঠের মিস্ত্রি, রাজমিস্ত্রি, গার্মেন্টস শ্রমিক, তারাই হচ্ছে বেসিক অডিয়েন্স চলচ্চিত্রের। আজকে মান্না ভাইয়ের ছবি বলেন, সাকিব ভাইয়ের যে সাকিবিয়ান, তারা কারা? আমি আপনি আজ থেকে 5-7-10 বছর আগে তো সাকিব ভাইরে দেখলে মানুষ সাকিব খান, আর আজকে ওয়াও সাকিব খান, চেঞ্জ হয়েছে কিন্তু। সাকিব খানে কিন্তু মেন দর্শকই কিন্তু তারা। তো চলচ্চিত্রর মেন অডিয়েন্সই হচ্ছে মেস পিপল। তো আপনি আজকে ধরেন একজন ধরেন রিক্সাওয়ালা বা একজন রাজমিস্ত্রির যদি আপনি বলেন তোমার 2000 টাকা দিলাম, তুমি সিনেপ্লেক্সে যায় মুভি দেখবা, ও তো রিক্সই যাব না, ওকে আমি টাকাটা নিয়ে যাবো, হারাই যাবো নাকি?
আচ্ছা টিকিটটা করতে কিনতে হবে আর কি ইংলিশে কমু নি বাংলায় কমু, তারপর তো তারপর হাফ টাইমে তো একটু খাইতে রাখতে হয়, আমি কি ভুট্টা করলে কি আর হাসবো নাকি চিন্তা করতেছেন, এর পপকর্ন কইতে হইব, ও তো এটা বলতে পারবো না। তো ওর জন্য ধরেন আমি ছোটোবেলায় ছবি দেখছি গীত সঙ্গীত সিনেমা হলে, আমি ছোটোবেলায় ছবি দেখছি হচ্ছে আপনার চিত্রামহলে, ডায়না যমুনা, তারপর হচ্ছে হলো আপনার মানসী সিনেমা হলে। ওই যে সিঙ্গেল স্ক্রিনগুলি ছিল ওই সিঙ্গেল স্ক্রিনগুলি খুবই দরকার। আর সিঙ্গেল স্ক্রিন ধরেন ওরকম না করতে পারলেও একটু সুন্দর পরিবেশ, বসার মতো একটা জায়গা, একটু এসি থাকলো, হ্যাঁ, ওই মানুষগুলো জানি জাস্ট মুভিগুলি দেখতে পারে, ওই দর্শকগুলি লাগবে ভাই। ওই দর্শকগুলি না হলে আপনার মুভির বিজনেস হবে না। চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্য হয়েছেন, সেই জন্য আপনাকে অভিনন্দন জানাই। এবার যদি বলি যে এই যে বিষয়টার সাথে সম্পৃক্ততা, আপনার অভিনেতা হিসেবেও সম্পৃক্ততা রয়েছে, আবার এখন আপনি এই কমিটির একজন সদস্য, তো সেই জায়গা থেকে আসলে আপনি আমাদের এই ইন্ডাস্ট্রির পরিবর্তন দরকার বা উন্নয়ন দরকার, সেটা নিয়ে তো আমরা সবসময় কথা শুনি, বা সবসময় সব সেক্টরে আমরা চাই উন্নয়নটা হোক, তো সেই জায়গা থেকে আপনি আসলে কি ধরনের পরিবর্তন দেখতে পান বা সামনে প্রত্যাশা করছেন? প্রথমে একটু কারেকশন করি, আমি কমিটির মেম্বার না, আমি শিল্পী সমিতির একজন সদস্য, একজন ভোটার। আচ্ছা হ্যাঁ, আর কমিটির সদস্য মানে সামনে নির্বাচন, তারপর কমিটি হবে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, আর সমিতির সদস্য। হ্যাঁ, আরেকটা জিনিস হচ্ছে ধরেন যারাই আছেন এখন ওভারঅল বিজনেস টোটাল, কিন্তু ব্যাপারটা বিজনেসের উপর চলতেছে এখন। যারা যে কটা হল বাংলাদেশে আছে, ঢাকার বাইরে বা এখানে, এই হলগুলোর বাইরেও যেই হলগুলি ভাঙ্গা মার্কেট বানানো হয়েছে, সেই হলগুলির ওই মার্কেটের উপরে একটা হল জানি হয়, এটা 50 সিট হোক, 75 সিট হোক, 100 সিট হোক, 150 সিট, আই ডোন্ট মাইন্ড, কী দিয়ে দেখাবেন আই ডোন্ট মাইন্ড, বাট হলগুলো হোক, সাধারণ মানুষগুলির যাওয়ার ব্যবস্থা করে দিতে হবে। কারণ ইউনিভার্সিটির পোলাবান, আমি, আপনি, একজন সাংবাদিক, একজন কর্মজীবী, একটা কর্পোরেট লেভেলের লোক, সে তার ফ্যামিলি নিয়ে যেতে, সে কিন্তু প্রত্যেকটা সপ্তাহে ছবি দেখতেছে না। আর ঢাকা শহরে তো বিনোদনের জায়গা নাই, আপনি দেখেন আপু, বিনোদনের যা জায়গা কি 300 ফিটে হাঁস খেতে যাবো, ধানমন্ডিতে রেস্টুরেন্টে খাইতে যাবো, রেস্টুরেন্ট ভিত্তিক হয়ে হ্যাঁ গেছে। রেস্টুরেন্টে খাইতে যাবো, আর কিছু লোক আছে রমনা যায় বাদাম খাইতে, তাছাড়া কিন্তু আপনি কোনো কিছু পাবেন না। আচ্ছা, আমরা আবারও একটু অভিনয়ের জায়গাতে যদি ফিরে আসি, আপনাকে বিভিন্ন সময় আমরা বিভিন্ন ধরনের বৈচিত্র্যময় সব চরিত্র করতে দেখি। এর মধ্যে কখনো সেটা পজিটিভ রোল তো অবশ্যই আছে, নেগেটিভ রোল যেটাকে আমরা বলে থাকি, অথবা একটু কমেডি চরিত্র, নানান ধরনের আপনি এক এক সময় এক একটা অভিনয় করে থাকেন বা প্লে করে থাকেন। আপনার নিজের পছন্দের 2-3টা চরিত্রের নাম যদি আপনার কাছ থেকে জানতে চাই, যেগুলোর মধ্য দিয়ে আপনি অনেক দর্শকের কাছে পৌঁছেছেন। একটা কথা বলতে কি, এখানে অনেকগুলা ক্যারেক্টার আছে, কিন্তু আমাকে যদি দর্শক চিনে থাকে বা ই করে থাকে, এখানে হচ্ছে ধরেন কয়েকটা লোকের নাম বলতে হবে, নাহলে আমি হবে না। যেমন মাহবুব রশিদ বান্না ভাই, তারপর হচ্ছে আমি ডিরেক্টরদের কথা বলতেছি, কাজল আরিফিন অমি ভাই, ইমরান রাফাত ভাই। আর অভিনেতাদের যদি বলতে চান তাহলে আমি বলবো আমাদের আফরান নিশো ভাই। নিশো ভাইয়ের সাথে আমি যেই পরিমাণ কাজ করছি, তো হয়তো বা নিশোবার সাথে এখন রেগুলার কাজ হয় না, বাট বহুদিন পর দেখা হয়, দেখা হলে যে বুকে যে টাইনা নেয়, কিরে নাটকই করবি, ছবি করবি না, আমি বললাম ভাই আপনি ডাকলে সব সময় করব। তো নিশোবার সাথে যে কটা কাজ করছি, সে কাজগুলো হচ্ছে মানে হয়তো বা আজ থেকে 50 বছর পর মানুষ দেখলেও কেউ না, তাদের একটা কেমিস্ট্রি ছিল। আপনার নিজের পছন্দের 2-3টা চরিত্রের নাম শুনতে চাই, আমি যদি যেমন মনে পড়ে। ট্যাটু টু ডন, ওই একটা ক্যারেক্টার ছিল। তারপর হচ্ছে বেয়াদবের যে ক্যারেক্টারটা ছিল, আমি ছেলেটি বেয়াদব। তারপর হচ্ছে আপনার ভাই কিছু বলতে চায়, মানে কিছু ক্যারেক্টার। তারপর তাছাড়াও আমি কিছু নেগেটিভ ক্যারেক্টারও করেছি, সেগুলো খুব ভালো হয়েছে। আমার একটা মুভি ছিল সাইলেন্স দ্য মিউজিক্যাল ফিল্ম, ইমন শাহ ভাইয়ার, সেইখানে আমি একটা ভিলেন হিসেবে কাজ করছি, ওইটাও খুব ভালো হয়েছে আর কি। মানে যারা দেখছে এরা, এবার একটি বেসরকারি চ্যানেলে এটা ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়েছে আর কি। সব মিলিয়ে আসলে চলচ্চিত্র, নাটক, ওভিসি, টিভিসি সব মাধ্যমেই সমান তালে ব্যস্ততা চলছে, এবং আমরা চাই সেই ব্যস্ততা দিন দিন আরও বাড়তে থাকুক, এমন আরও অনেক অনেক দারুণ সব চরিত্র আপনাকে পাই, আপনিও সেগুলো নিয়ে দর্শকদের সামনে আসেন। সামনের পথ চলার জন্য এবং আপনার আসন্ন যে 2টো চলচ্চিত্র রয়েছে সেগুলোর জন্য অনেক অনেক শুভকামনা থাকবে। থ্যাংক ইউ সো মাচ।
অনুষ্ঠানের শেষে দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতে চান। দর্শকদের উদ্দেশ্যে একটি কথা বলবো, সেটা হচ্ছে আপনারা আমাদের বাংলাদেশের নাটক, ফিল্ম যেটাই হোক সব কিছু দেখবেন, আমাদের দেশীয় কালচার। যদি আপনাদের কোনো কারেকশন থাকে আমাদেরকে বলবেন, আমাদের ফেসবুক পেজ আছে, বা আমাদের রাস্তায় যদি সরাসরি দেখা হয় আমাদেরকে বলবেন, আমাদেরকে মানে শাসন করবেন, আপনাদের আদরে রাখবেন, আপনাদের ভালোবাসায় রাখবেন। দর্শক, এতক্ষণ কথা ছিল অতিথির সঙ্গে, এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত ও পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন, বাংলাভিশন, নূর টাওয়ার, 110 বীরোত্তম সিআর দত্ত রোড, ঢাকা 1205। ফোন 96320303-4। আমাদের ইমেল অ্যাড্রেস dinprotidin@banglavision.tv। ইংরেজ প্রাণীবিজ্ঞানী জেন গুডওয়ালের একটি উক্তি বলে বিদায় নেব আজ। তিনি বলেছেন, এমন পৃথিবী চাই যেখানে প্রকৃতির সঙ্গে খাপ খাইয়ে থাকা যায়। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ ও সুন্দর থাকুন। আজ সারাদিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক।